দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ আপনাদের সঙ্গে আছি রোমিও স্পিক নিয়ে, আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে কথা বলবো ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, এবং যিনি একই সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতা, তার বিষয়ে আসলে কথা বলতে চাই। তাকে নিয়ে হঠাৎ করে বেশ কিছুদিন ধরেই বিশেষ করে দক্ষিণপন্থীদের এক ধরনের ক্ষোভ ছিল। উনি খুব সরাসরি বিভিন্ন টেলিভিশন বা পত্রপত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমের অংশগ্রহণ করে সমালোচনা করছিলেন, এবং তেমনই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হলে তিনি যখন 5ই আগস্ট কীভাবে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন, তা নিয়ে তখন খুবই সমালোচনা শুরু হয়। সমালোচনার দিকে যাচ্ছি না, কারণ আমি মনে করি যে একটি ব্যক্তি তার যদি কোনো যুক্তি উপস্থাপনা মানে কোনো বিষয় নিয়ে উপস্থাপনা করেন, সেই বিষয়ে একটি যার বিরুদ্ধে কথা বলবেন তার লোকজন বা তার পক্ষ থেকে সে বিষয়ে উত্তর দিবে। তাহলে জাতীয়তাবাদী দল যেটা বিএনপি, সেখান থেকে ইতিমধ্যে তার শোকজ নোটিশ বা কারণ দর্শাতে বলা হয়েছে, এবং উনি পরবর্তীতে কনফারেন্সে আজকে বলেছেন যে উনি এটার উত্তর দিবেন, এবং দল যে সিদ্ধান্ত নিবে সেটা তিনি মাথা পেতে নেবেন। ভদ্রলোকের ব্যাপারে আমার আগ্রহ ছিল, তার কথাগুলো আমার কাছে খুব একটা অসুবিধাজনক মনে হয়নি। অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যৌক্তিকভাবে উনি যে আদর্শ বিশ্বাস করেন উনি খুবই স্পষ্ট, মানে কোনো যে বর্ণচোরা মানুষরা বা লুকিয়ে থাকা গুপ্ত বাহিনীরা যেরকম এক এক সময় সুশীল আচরণের ভেতর দিয়ে থাকে, কখনো কখনো বাংলাদেশে যেরকম সুশীল সমাজের আছে, এটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে, ওটা হতে পারতো, এই সমস্ত ধুনফুন কথাবার্তা উনি সাধারণত বলেন না। উনি খুব স্পেসিফিক বলেন যে ভাই দিস ইজ মাই অবস্থান, এবং উনি এভাবে কথা বলেন। এই জন্য অনেকেই বিরক্ত, এবং আমি আজকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো। ধরুন জুলাইকে নিয়ে যখন আওয়ামী লীগের লোকজন জুলাই বলে, হ্যাঁ, আপনার কাছে কেমন লাগে? বা আমি যদি বললাম যে জুলাই একটা ঘোড়ার ডিম, সো আপনার কাছে কেমন লাগবে? আপনার তো রাগ হবে, রাগ তো ভাই আমারও হবে, বিকজ জুলাইয়ের এই পরিক্রমায় আমি নিজেও আমার সাফারিংস আছে, এবং আমি নিজে ফিল করি যে এইটা কেবলমাত্র কোন দেশ সহায়তা করছে, কে করে নাই, বা শেখ হাসিনা কোন পর্যায়ে গেছে, কীভাবে গেছে, এটা থেকে বিষয় ছিল যে আমরা সবাই মিলে একটা মানুষকে সরাইতে পারছি, যে মানুষটা বাংলাদেশকে গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা আছে সেইগুলো থেকে দূরে রেখে তার মতো করে একটা চোরতন্ত্র গড়ে তুলেছিল, তার মতো করে ডেমোক্রেসিকে একটা খুব ভয়ঙ্কর দিকে নিয়ে গিয়েছিল। সেই জন্যে তার প্রতি আমার ক্ষোভ আছে, এবং জুলাইকে আমি এই কারণে সাধুবাদ জানাই। কিন্তু ওই যে আমি একটা জিনিস বলি যে 71 যদি আমার মা হয়, জুলাই আমার সবচেয়ে প্রিয় স্ত্রী হতে পারে, কিন্তু তার মানে এই না যে জুলাইকে আমি গ্রহণ করতে গিয়ে আমি আমার মাকে ত্যাগ করে ফেলবো, নট লাইক দ্যাট। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কী সেইটা আপনাদেরকে একটু বুঝতে হবে। দেখেন, মেটিকুলাস ডিজাইন আপনি বলছেন, সমস্যাটা কেন হলে আপনাদেরকে একটু বলি। আপনি মেটিকুলাস ডিজাইন বলছেন, মেটিকুলাস ডিজাইন হওয়ার পরে যেটা হয়েছে যে এই আন্দোলনের সব ক্রেডিট, এটা ধরেন আপনি যখন মেটিকুলাস ডিজাইন বলছেন না, এই পরে সব ক্রেডিট কোথায় চলে গেছে দেখছেন খেয়াল করে? এনসিপি আর ছোটনগং, আর এদিকে জামাত। ছোটনগংদের ভিতরে কাদেরকে বোঝায়? ওই যে আপনার দেশি যে পীর সাহেব আছেন, ওনার যা লোকজন দেখবেন যে তারাই কিন্তু সবখানে বসো, সব জায়গায় তার লোক, ওই সিটি কর্পোরেশন থেকে করে সরকার, জুডিশিয়ারি, সবখানে তার লোক, এবং এইটা আরও বাড়বে ভবিষ্যতে, ঠিক আছে? তো আপনি কী হয়েছে, আপনি এসে কি করলেন, আপনারা এসে এমন একটা বয়ান দেওয়া শুরু করছেন যে যেমন মানে মুজিবকে মুছে ফেলো, ওই যে মানে যেটা আগে করা হতো যে মুজিব জিয়াকে মুছে ফেলো, হ্যাঁ, অমুককে মুছে ফেলো, মানে উইচ ইজ ভেরি রিডিকুলাস। আই নেভার ওয়ান্ট টু সি দ্যাট। আপনি শেখ মুজিব তার যে কন্ট্রিবিউশন, তাকে আপনি মানে অভিভাবক হিসাবে গ্রহণ না করেন, আপনি তাকে জাতির পিতা হিসাবে না করেন, আমি এগুলো জাতির পিতা বলেন বা অভিভাবক হিসাবে আমি গ্রহণ করতে চাই না, বাট ওনার যে ভূমিকা আপনি সেটুকু দেন। না দিলে আপনার ইচ্ছা, এখন আপনি দিবেন না সেটা, কিন্তু তা নিয়ে আপনি যখন আপনার ইচ্ছা মাফিক আপনি করবেন, যে মানুষটাকে শ্রদ্ধা করছেন, হ্যাঁ, তার ভিতরে খারাপ লাগে না? আচ্ছা, এটা কেন হয় আমি আপনাকে বলি। জামাতের রাজনীতিতে আপনি তো দেখেছেন যে 47-এ তাদের তো এক ধরনের পরাজয় আছে। 71-এর ইতিহাস তো তারা আসলে পরাজিত একটা শক্তি। যেহেতু তারা পরাজিত শক্তি, তারা বারবার আমাদেরকে দিয়ে এমন সব বয়ান, 47 থেকে তারা কিন্তু শুরু করে, ঠিক আছে? তা আমি বলি ভাই 47 থেকে শুরু করেন কেন? বাংলাদেশ তো আরেকবার হয়েছিল, দ্যাট ওয়াজ 1905। তাই 1905 সাল থেকে আপনারা শুরু করেন, 6 বছরের জন্য সেই দেশটা ছিল, তো সেই সময় থেকে শুরু করেন। তখন আবার কবির নীরব, কারণ ওইটা তার আসলে সে অ্যাচিভেবল না এবং করতে পারবে না। 71-কে ডিসপিউট করা জামাত, এনসিপি,
এনসিপির সমর্থক। আমি এনসিপিকে সরাসরি বলবো না, কারণ এনসিপিতে কেউ কেউ আছে সত্যি তারা 71কে ধারণ করে। তারপরে আছে ধরেন কিছু জামাত থেকে রেজগি দল বলি আমি, জামাত থেকে বিভিন্নভাবে ছড়ে ছিটিয়ে আসে, জামাত ছিল পরে এখন একটু মডার্ন টডার্ন হয়েছে, এরকম কিছু দল, এবং অপরাপর বিভিন্ন রাজনৈতিক দল, ঠিক আছে। এবং কিছুটা আমি দেখেছি এই সরকারের কয়েকজন উপদেষ্টাও আছেন যারা শেখ মুজিবের পাশাপাশি 71কে ডিসপিউট করতে চান। তাদের তো মুখপাত্র আপনারা জানেন ফরাসি পীর আসেনি। তো এদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো বেসিক্যালি বিএনপি। আওয়ামী লীগ তো ধরেন মোটামুটি অনেক দিনের জন্য নাই। বিএনপিতে যেহেতু জিয়া রহমান আছেন, জিয়া রহমানকে তো আপনি 71-এর রোল দিয়ে ডিসপিউট করতে পারতেছেন না, কেন সে সরাসরি সম্মুখ। তাহলে এই আন্দোলন বা এটা দিয়ে তার নিজের যে সর্বাত্মক যে ইতিহাস রিটেনের একটা উদ্দেশ্য, সেইটাই মূলত 71কে ডিসপিউট করা। এবং সেইটা কে কারভাবে কী করতেছে আপনার ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন। দেখুন, আমি 71-এ কাজ করা শুরু করছি বা পড়ালেখা শুরু করছি, তাও আজ থেকে প্রায় 3 দশকের কাছাকাছি সময় আগে, মানে 2 দশকের বেশি সময় আগে, বলতে পারেন 90-এর দশকের শেষ থেকে। তো তখন থেকে আমার কিন্তু একটা মানে আমার মতো করে বোঝাপড়া আছে। আপনারা ইতিহাস বা ঐতিহ্য বিভিন্ন জিনিসকে দিয়ে মিলান, কিন্তু আমি তো মাঠে মাঠে গ্রামে গ্রামে গিয়ে ডেটা সংগ্রহ করেছি, মুক্তিযোদ্ধাদের জবানবন্দি আমি গ্রহণ করেছি। সো আমার কাছে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট। আচ্ছা, 71-এর যে বয়ানটা ছিল না, 71-এর বয়ানটা নিছিল কে? 71-এর বয়ানটা কিন্তু মোটামুটি নিছে ভারত এটার ইজারা নিয়ে নিয়ে সে তার মতো করে বয়ানগুলো তৈরি করে। আর 24-এর বয়ানটার ভাড়াটা কে জানেন? 24-এর ভাড়াটা হচ্ছে ছোটনগং এবং এই যে ফরাদ মাজাররা, তারা কে হচ্ছে এটার মাস্টার মাইন্ড, কারা এটার কি, এদেরকে দিয়ে সে এই বয়ানগুলা তৈরি করে। আর এদের মুখপাত্র ওই যে ফরাসি পীর আছেন না, এখন ফরাসি পীরকে নিয়ে যখন আপনারা ইবাদত বন্দেগী করা শুরু করেন, তাকে সাথে নিয়ে যখন ইবাদত বন্দেগী করেন, এবং 71 সালে মানে 1971 সালের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মনে তখন দাগ পড়ে, কারণ ওনারা তো মুক্তিযুদ্ধের হ্যাঁ অফকোর্স দেয়ার আর সো মেনি মিথ। যে কোনো যুদ্ধে আপনি দেখবেন যে ধর্ম এত পরিশুদ্ধ একটা বিষয়, কিতাব কলাম, সেখানেও দেখবেন যে এই যে আমাদের আলেমরা যখন ওয়াজ নসিহত করেন, তারাও কিন্তু ওই জুসি কিছু গল্প বলেন, ঠিক আছে। আপনি বহু আলেমের শুনছি আমি, একমাত্র আমি দেখছি যে মানে সলিড কথা বলতো, কোনো ফুলাই ফাপায় না চাপাবাজি ছাড়া কথা বলতো 2-1 জনের ভিতর একটা হচ্ছে মানে খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে খুবই সলিড কথা বলতে হচ্ছে জসিমউদ্দিন রহমানির। এই কারণে যেহেতু জেনজি বলতে আমি বোঝাচ্ছি যে তখনকার ইয়াং জেনারেশন মানে ফ্যাসিনেটেড হয়ে যায়, আরে এই লোক তো খুবই জজবা দিয়ে কথা বলে। আমি ওনার প্রচুর ওয়াজ শুনছি এবং আমার কাছে মনে হয়েছে যে তখন মানে ভেতরে জিহাদি জোশ আনার জন্য তার মতো বক্তৃতা দেয়া, এবং তার বক্তৃতা দিয়ে শুনে আপনি ইন্সপায়ার্ড যদি না হন, তাহলে ভাই আপনার ইমানে দুর্বলতা আছে, যেমন আমার আছে। যাকে আমি যেটা ফিল করছি যে 71-এর যেরকম বয়ানটা ইন্ডিয়া ভাড়া করে নিছে, আর 24-এরটা ঠিক ওইভাবে নিছে, নিয়ে যেটা ঝামেলা করছে দেখেন, এই বয়ানটা কে তারা যখন বলে, মানে 24-এর বয়ান 71-কে যখন ডিসপিউট করে, বিশেষ করে জামাত শিবির, ইভেন কিছুটা এখন ভদ্র বিভিন্ন দেখবেন যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, এবং কিছু ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন ধরনের গোত্রীয় লোকজন আছে যাদেরকে সরকারের কাছে থাকা লোকজন বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে বলে দেখছি বা শুনেছি। তো এই মানুষগুলো তারা কিন্তু বয়ানগুলো তৈরি করে এই যে ধরেন নিয়ে ওই 71-এ উর্দু ভাষাভাষীদেরকে মেরে ফেলা হয়েছে, পাকিস্তানিদের সাথে এইটা হয়েছে ওইটা হয়েছে, এইভাবে আর কি বানগুলো তৈরি করা হয়। না ইটস ফেয়ার, মানে ইট কুড বি একাডেমিক ডিসকাশন, কিন্তু আলোচনাটা কোথায় দেখেন 71-এর বয়ানটায় ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনই কিন্তু বলে এটা পাক ভারত যুদ্ধ। পাকিস্তানেও আপনি যান, পাকিস্তানের সব ডকুমেন্টে আপনি বলেন যে পাক ভারত যুদ্ধ। আর বাংলাদেশে তো এটা লিবারেশন ওয়ার, এটা আমার গল্প, মানে আমার স্বাধীনতার গল্প। এই গল্পটাকে ইন্ডিয়া পোর্ট্রে যখন সে বর্ণনা করে, ইন্ডিয়ার অনেক মানুষকে আমি দেখছি এটা বর্ণনা করা হচ্ছে যে ভাই এটা হিন্দুদের উপরে নির্যাতন হয়েছিল। আর আপনি দেখবেন খেয়াল করে এখন ওই বয়ানটাকে এই যে ধরেন আপনাদের যে গুম কমিশন আছে তারা, এবং এই যে আপনাদের রহমান ব্রাদার্সের যে আমাদের পত্রিকা আছে, সে আমাদের পত্রিকা এগুলোকে পোর্ট্রে করে কীভাবে যে ভাই এই যে 24 না, এই যে শেখ হাসিনা না, ইনি না মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে। হ্যাঁ, মানে ওই যে দেখেন ইন্ডিয়ার যে গল্প,
ইন্ডিয়ার যে গল্পটা সে তার বাংলাদেশের যে গল্পটা সে তার ভারতে প্রচার করে, একদম এই কাজটা করে। এটার একটা উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্যটা হইলো মানে যেটা হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, তখন আরও ক্লিয়ার হবেন। এটা হচ্ছে যে মেজরিটিকে মাইনরিটি কমপ্লেক্স দেওয়া। অর্থাৎ আপনি ধর্মের দিক থেকে মেজরিটি, বাট আপনার কাছে একটা মাইনরিটি ফিল করা হবে যে ভাই আপনার এই হয়েছে, আপনি এইভাবে করতে পারেননি, আপনি ওইটা করতে পারেন নাই, মানে আপনি ইউ উইল বি লাইক মানে একটা খুবই কী বলবো এটাকে, যে আপনি আসলে একটা মাইনরিটি কমপ্লেক্সে পড়ে যাবেন। এইটা কিন্তু শ্রীলঙ্কায় সিংহলি আর তামিলদের মধ্যে গ্যাঞ্জাম বাধাইতে এটা সহায়তা করছে। তো এটা মাথায় রাখেন, তখন দেখবেন যে যেমন সিংহলি মুসলমানদের সাথে সিংহলি বুদ্ধিস্টদের ক্লাশ বাধাই দিছে। তো এইগুলা হচ্ছে যে একটা রাষ্ট্রে যদি ভবিষ্যতে মানে সিভিল ওয়ার বাঁধানোর জন্য আপনার তো হেট্রেট তৈরি করতে হবে। এই যে যেমন হায়দ্রাবাদে যদি আপনি কখনো যান, ইন্ডিয়ান হায়দ্রাবাদে দেখবেন যে মুসলমানদের জমি, ওইদিকে গুজরাটে গ্যাঞ্জাম হয়েছে, এখানে মুসলমানদের জমি রেড্ডিরা একদম মানে গাড়ি যাবে আর যাবে, আপনি খালি দেখবেন যে এগুলো সব দখল করছে, এগুলো মুসলমানদের ছিল, সব দখল করে ফেলছে। তো এই সাইকিটা তৈরি করার জন্য আমার ব্যক্তিগতভাবে শিবিরের উপরে কোনো ক্ষোভ নেই, কারণ তারা ইসলামী ব্রাদারহুডের পলিটিক্স করে। শুধু খারাপ লাগে যখন তারা হচ্ছে ওই মানে বর্ণচোরা হয়, যে ভাই যে শিবির, সে বলতে পারে না যে ভাই আমি শিবির, হ্যাঁ, বা একটা পুলিশ কর্মকর্তা সে শিবির, সে বলে না যে ভাই আমি আসলে শিবিরের রাজনীতি। বরঞ্চ আমি অনেক শিবির করার মানুষকে দেখছি, তারা প্রাউডলি বলে ভাই আমি শিবির করি, আমি তাকে রেসপেক্ট করি, ভাই এটা আপনার আইডিওলজি, আপনি বলতেছেন ভাই, ডিরেক্ট বলতেছেন। এবং ইভেন এটা এরকম না, ইভেন ইয়ের সময় এই যে শেখ হাসিনার সময় তারা ডিরেক্ট বলতো, এবং আই ডু রেসপেক্ট যে ভাই আপনি যেটা বলতেছেন, যেটা বিশ্বাস করেন, আপনি আপনার আর্গুমেন্ট করতেছেন, কিন্তু আর্গুমেন্ট করতে গিয়ে সংঘাতটা কোথায় হয়। এবার প্রত্যেকবার একটা বড় ধরনের আন্দোলন করে, সে আন্দোলনের পরে সে একটা স্বপ্ন বাঁধে এবং চিন্তা করে যে বাংলাদেশকে সে ঢেলে সাজাবে। তো ওই যে মানে ড্যাশ 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 ছিঁড়া মিলে ফেলাইতে চায়। হ্যাঁ, আমারও কিন্তু ওই যে 1/11-এর সময় যখন সরকার আসে, আমারও মনে হয়েছিল সব ছিঁড়া মিড়া ফেলাই, ঠিক আছে, আন্দোলন করছি, আর্মিকে ইয়ে থেকে বের করে দিছি, ক্যাম্পাসের থেকে বের করে দিছি, আমাদের রক্ত সেই গরম। হ্যাঁ, কিন্তু মনে হলো যে না, রাষ্ট্রকে গড়তে কিন্তু আপনার সময় লাগে, একটা রাষ্ট্রকে সিস্টেমেটিক্যালি করতে হয়, এবং ওইটা হঞ্জিক্যালি করা যায় না। এবং এটার জন্য একটা সোসাইটিকে আলোচনা, কি ডিসপিউট হচ্ছে, কেন হচ্ছে, এইটা নিয়ে কথা বলতে হয়। আপনি যত এটা নিয়ে কথা বলবেন, যত এটা নিয়ে আলোচনা হবে, এই সোসাইটি আপনার তত ম্যাচিউর হয়ে দাঁড়াবে। এখন এই প্রত্যেকবার যখন এই ধরনের এই ধরনের যখন একটা পরিবর্তন আসে, তখন এই গুপ্ত সুশীলরা, আমি গুপ্ত উগ্রবাদী সুশীল বলি, এরা কিন্তু খুবই ভয়ঙ্কর। এবং এই সুশীলদের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি তাদের কোরামের না হন, আপনাকে কোথাও উঠতে দিবে না, কোথাও স্পেসই দিবে না। এই সুশীলরা আবার ঢাকা শহরে এই সুশীলগুলো বিভিন্ন গুরু মাঝাবে বিভক্ত। যেমন একটা এখন যে সুশীলদের ইয়ে চলতেছে, এই মানে ধরেন ওই যে আনিসুজ্জামানের একটা সুশীল ছিল না, যে বাংলা একাডেমির সাদা পাঞ্জাবি, বড় পায়জামা, হ্যাঁ, ক্যালকেশিয়ান, মানে কলকাতা থেকে ওনারা আসছে 47-এর পরে, দেশভাগের পরে এখানে আসছে, তারা একটা সেকুলার সমাজ চায়, হ্যাঁ, ধর্ম একটা বেসিক্যালি। ওই ডিবেটে গেলে আর একদিন আপনাদেরকে সেটা বলবো। এখন চলতেছে হচ্ছে ফরহাদ মাজারিও সুশীল, যারা ফরহাদ মাজারের ওইখানে গেছে, শুনছে 71 নিয়ে তাদের একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, 47 তাদের যোগেন মণ্ডল তাদের ভেতরে ঢুকে আছে, তারা একটা ইউটোপিয়ান জায়গা থেকে বাংলাদেশকে এক্সপ্লেন করার চেষ্টা করে। দেখেন, এইটা ঢাকা শহরের এডুকেটেড মিডল ক্লাস খাইতে পারবে, এর নিচে নামবে না। সমস্যাটা কি হয়, এর মধ্য দিয়ে কিছু পপুলিস্ট তৈরি হয়। এবং বলে রাখি যে এর একটা উদ্দেশ্য আছে, এর উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে মূলত হামেদ কারজাই অথবা জেলেনস্কির মতো নেতৃত্ব তৈরি করা, যেটার আমি বিরোধী। আমার কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশের যদি নেতৃত্ব তৈরি করতে হয়, তাহলে সেটা হচ্ছে আমার দেশের তৈরি করতে হবে, আমার বাংলাদেশের নিজস্ব। কারণ এইটা না হইলে যেই পপুলিস্ট আসবে ওই একই রকমভাবে কাজ করবে। আমি এখন এই কথাগুলো আসি যে কেন ফজলুর রহমান পক্ষে আমি কথা বলছি। দেখেন, ফজলুর রহমান সাদা কালো কি কথা বলছে, কালো শক্তি বা কি, এইগুলো কি বর্ণবাদী মন্তব্য করছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ হচ্ছে যে এইটা নিয়ে পুরো আলোচনার টপিক কোন জায়গা থেকে কী উদ্দেশ্যে কেমনি করে বলছে, কী নিয়ে বলছে, পুরাটার একটা ব্যাখ্যা ওনার হয়তো আছে। এবং এইটা নিয়ে আমরা আলোচনায় বসতে পারি যে ভাই উনি যে কথাটা বললেন, এটাকে আমরা ধর্তব্য করবো কিনা, ধর্তব্য হলে সেটাকে আমরা গ্রহণ করবো কিনা। তো এটা নিয়ে তার বাসার সামনে গিয়ে মানে ইতিমধ্যে করছে। আর আপনি
যদি আমাকে বলেন যে ভাই, ওই যে আমাকে প্রায় বলে অনেকে টুইটারে রাখে, আপনি কচুর সাংবাদিক, তা আপনি আমার কচুর সাংবাদিক বলেন, ভেন্না পাতার সাংবাদিক বলেন, আমার তো কিছু যায় আসে না, কারণ আমি যে কাজটা করি সেটা তো আমি করবো, আমার মতো করে তো আমি এটা করবোই। তো বেসিক যে ব্যাপারটা সেটা হলো যে বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে কিছু প্রোফাইলিক ফিগার তৈরি হয়। যেমন ধরুন 71-এ অনেক প্রোফাইলিক ফিগার তৈরি হয়েছে, 69-এ, 47-এ। এই আন্দোলনেরও কিন্তু আপনার প্রোফাইলে কিছু ফিগার আছে। সেটা কে? সেটা কিন্তু ওই ডেপুটি প্রেস সচিব বা প্রেস সচিব না। এখানে প্রোফাইলিক পার্সোনালিটি যদি আপনি বলেন, এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ হাসনাত, এবং আমি বিশেষ করে বলতে পারি তারেক রহমানের একটা ভীষণ ফেরত আসা রাজনীতিতে নতুন করে। এখন আমি একদিন হাসনাতকে বললাম প্রাডো বয় বলার পরে ভাই রে ভাই, আমার ফেসবুকে গালাগালি দিয়ে, টুইটারে গালাগালি দিয়ে নাস্তা নাবুদ অবস্থা করে ফেলছে। তো প্রাডো বয় বলার পরে হাসনাতের সাথে কিন্তু আমার রেগুলার যোগাযোগ হয়, ঠিক আছে। ওকে আমি ও আমাকে বললো যে ভাই, আমার কোনো সমালোচনা থাকলে আমার করেন। তারপরে আমি বললাম যে আচ্ছা, এই যে প্রাডোটা চড়েন, আপনি একটা স্টুডেন্ট, আমি জানি আপনি এফোর্ড করতে পারেন, আপনি পয়সায় প্রচুর টাকা কামাচ্ছেন, হ্যাঁ, কিন্তু এটা তো একটা বৈষম্য তৈরি হবে না? আপনার মতো আরও 10টা স্টুডেন্ট তখন লিডার চাইবে না যে আমারও একটা প্রাডো থাকতে হবে, প্রাডোর হুডটা খুইলা উড়ে উড়ে যাবো আর সবাই এরকম হাতে নাড়াবো। আমি রাশেদকে বলছি, রাশেদ দেখি যে এক প্রাডো নিয়ে গেছে, হ্যাঁ। রাশেদ বললাম, এই তুমি এটা কেন করছো? তোমার মার্কা কি? ওই ট্রাক। তো তুমি ট্রাক নিয়ে যাও না কেন? হ্যাঁ, প্রাডো তোমার টাকা কোত্থেকে আসে, কেমনে পাও? যার টাকা আছে সে করুক, কিন্তু তোমার যদি সত্যিকার অর্থে তুমি নেতা হইতে চাও তো ওইটা বাদ দাও আগে। ও ট্রাকে করে যাইতেছে, এরপরে দেখেন ও পিক আপ ভাড়া করে বা ট্রাকে করে ক্যাম্পিং করে বেড়াবে। আর হাসনাত তো অলরেডি শুরুই করছে। এই যে ঘটনাগুলো কেন বললাম, যে আপনি যখন আপনার নেতাকে নিয়ে যখন কেউ কিছু বলে, আপনি কিন্তু সহ্য করতে পারেন না। তো ফজলুর রহমানদের আসলে সমস্যাটা কী? ফজলুর রহমানরা তো 1971-এ স্টুডেন্ট ছিল, ধরেন 23-24 বছর বয়স, যুদ্ধ হয়েছে, জীবন বাজি দেখে চলে গেছে। আমার পরিবারে যারা যুদ্ধ করছেন তারা তারা যে ফেরত আসবে যুদ্ধের পরে, 3-4 মাস পরে ফেরত আসছে দাড়ি টাড়ি নিয়ে। তো এই মানুষদের কাছে তো আমি যাই বলি, শেখ মুজিবুর রহমান ফল্ট করছেন, ওইখান থেকে অনেক লোক, অনেক দল চলে গেছে। শেখ মুজিবুর রহমানের 72 থেকে 75 পর্যন্ত অনেক কাজ আছে ভীষণ সমালোচনার। এবং তখন কোল্ড ওয়ারের কারণে শেখ মুজিবকে মিসরিডও করা হয়েছে। আবার বাইরে যে জিনিসটা দেখাইছে, উনি যেটা কাজ করছেন, যে ধরেন চীনকে, আমেরিকাকে খুশি করতে চীনের ব্যাপারে একটা স্টেপ নিছেন, হ্যাঁ। যেমন একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে, এই গল্পটা আছে যে উনি হলিডের সম্পাদককে গ্রেপ্তার করছেন। আবার আমি হলিডের নিউ এজে কাজ করেন এরকম একজনের মুখে আমি শুনছি যে ওইদিকে হলিডের সম্পাদককে যখন গ্রেফতার করছে, সে যেহেতু এনায়েতুল্লাহ খান যেহেতু ড্রিঙ্কস করতেন, সো ওনার ড্রিঙ্কসটা শেখ মুজিব আবার ইয়েতে পৌঁছায় দিছে। এখন অনেক সময় হয় না যে ওই যে এখন শেখ হাসিনাকে যখন ভবিষ্যতে মানুষ রিড করবে ডিফারেন্ট ওয়েতে, তখন তো কোল্ড ওয়ার ফেনোমেনা ছিল। দেখা গেছে যে চায়নাকে খুশি করতে যে সে আমেরিকাকে খুশি করতে যে সে চায়নাপন্থী এনায়েতুল্লাহ খানকে ঢুকাইছে, কিন্তু তার পরের কাজটা আবার সে করছে। যাকে এইগুলো তো এই ইন্ট্রিকিং ব্যাপারগুলো তো আর পলিটিক্সে সবাই বুঝতে পারে না। ফলে বর্ণচোরা যারা, তারা কিন্তু জানে ভাই এটা এরকমভাবে হবে। সো সে কিন্তু ইস্যুটাকে নিয়ে আসে, সামনে নিয়ে এসে আপনার আর আমার মধ্যে একটা ভেজাল বাঁধায় দেয় কীভাবে? এই যে ধরেন এখন ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় উনি একজন রাজনীতিবিদ। তৃতীয় পরিচয় হচ্ছে উনি একজন লয়ার। দীর্ঘ বছর ধরে, কয়েক দশক ধরে উনি ঢাকা সুপ্রিম কোর্টে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে উনি আইনজীবী। এখন দেখেন, আপনি যখন তার নেতাকে নিয়ে হোক, তার একসময় নেতা, কিন্তু তার কাছে তো সে একটা ক্যারেক্টার, তার কাছে তো সে তার একটা যুদ্ধের, তার ইমোশনের জায়গা। সেই যুদ্ধকে নিয়ে যখন আপনি বলবেন সে যুদ্ধে মারা গেছে 2000, 5000, 3000, সে কিন্তু তার যে দীর্ঘ বছরের ইতিহাসের যে প্রথাগত ইতিহাসের যে চিন্তা, সেইখান থেকে কিন্তু সে শকড হয়। কারণ আপনি যে এভিডেন্স বা দিচ্ছেন, সেই এভিডেন্সের সবাই গ্রহণ করবে এরকমভাবে তো আপনি এভিডেন্স দিচ্ছেন না। যেমন ধরেন সবাই গ্রহণ করবে কি, 7 জন বীরশ্রেষ্ঠ আছে, হ্যাঁ, এইটা আপনি সবাই গ্রহণ করে নিচ্ছি এবং তাদের বীরত্ব কথা আমাদের হৃদয়ের ভিতরে আমরা আত্মস্থ করছি। এরকম তো কোনো এভিডেন্স দিয়ে সবাই মিলে আমরা করিনি, এটা তো কেবল এইখান থেকে উস্কানি। ও যে আর একজন আছেন আমাদের আজমি ভাই,
ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ওনার নিয়ে অনেক স্ক্যান্ডাল আছে। স্ক্যান্ডাল বলতে যে ওনার স্কুলের কাহিনী নিয়ে তো অনেক কাহিনী আছে, যাকে ওইটা আমি আরেকদিন বলবো না আপনাদেরকে। তো এমনিতে ভালো লোক। উনি ওই যে বাসার ভিতর থেকে ওনাকে ধরে নিয়ে আসছিল, পরে নাকি আপনারা এসে বললেন যে এই যে আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। এখন ভাই জাতীয় সঙ্গীত চেঞ্জ করা হয়তো আমিও চাই, কিন্তু দিস ইজ নট মাই প্রায়োরিটি, বা এইটা আমি এইভাবে চাই না যে আমি হয়তো এই গানের জায়গায় আমি অন্য একটা গান হইলে চাইতাম, বা 20 বছর পরে হয়তো চিনতাম। কিন্তু আপনি করতেছেন কারণ এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে দেখে। এটা যদি নজরুল ইসলাম লিখতো তাহলে এটা আপনার কোনো সমস্যা ছিল না। এই জায়গাগুলোতেই সংকট। এই জায়গাগুলোতে বোঝা যায় যে আপনার একটা ইল ইন্টেনশন আছে। তো যখন আপনারা এগুলা খুব ডেলিভারেটলি করেন, তখন হচ্ছে যে আপনারা একটা ইতিহাস বা একটা প্রজন্মকে আপনারা নিষিদ্ধ করে দিতে চান। আপনি সাদিক কায়েমকে নিয়ে যখন আল জাজিরা ডকুমেন্টারি করলো, এবং সাদিক কায়েমকে যখন প্রোফাইলিক ফিগার অফ দিস মুভমেন্ট বানাইতে চাইল, নাহিদ রিয়াক্ট করছিল মনে আছে? এবং কেন যেন রিয়াক্ট করছিল, কখনো জিজ্ঞেস করছেন নাহিদকে? কারণ হচ্ছে এই আন্দোলনে যদি শিবিরই সব করে থাকে, তাহলে নাহিদ থেকে শুরু করে হাসনাত, সার্জিস, এদের সবার কন্ট্রিবিউশন তখন ভ্যানিশ হয়ে যায়। পরে আমি চেষ্টা করছি জিনিসটাকে রিপেয়ার করার জন্য, যে না, সেই একমাত্র ক্যারেক্টার না, দেয়ার আর সো মেনি ক্যারেক্টার্স যারা সত্যিকার অর্থে কাজ করছে। এবং ও যে কাজটা করছে শিবিরের নেতা হিসাবে করছে, হয়তো নাহিদরা জানে, কিন্তু বাস্তবিক অর্থে দরকার একজন সমন্বয়ক হিসাবে করছে, একটা নিজস্ব পরিচয়, নতুন একটা পরিচয় ক্রিয়েট করে। এখন আপনার যখন এই জুলাই নিয়ে কথা বললে প্রচণ্ড গায়ে লাগে, তো ফজলুর রহমান সাহেব তো 71-এ তরুণ যুবক ছিলেন। তার মেমোরিতে তার বেস্ট অফ লাইফ, তার জীবনের সব আকাঙ্ক্ষা, স্বপ্ন, ভালোবাসা, বেঁচে থাকা, সব কিছুর ভিতরে তো 74 না। তো উনি তো 74-এ জন্মান নাই। শফিকুর রহমান সাহেব জামাতের নেতা, উনি 74 থেকে 47 থেকে এই সময়কার কথা বলতেছেন। উনি কি ওই সময় জন্মাইছেন? আপনি যখন জন্মান না, আপনি চোখে যে জিনিসটা দেখেন, এই যে জুলাই দেখছে না যারা, তারা বহু বছর মনে রাখবে। আমার ভেতরে যেরকম জুলাই আমি ভুলতে পারি না, আমার সামনে যখন লাশগুলো একটার পর এক মানুষ মারা যাচ্ছে, গুলি খেয়ে মাথার ঘিলু আরেক পাশে বের হয়ে যাচ্ছে, সেগুলো যখন আমার সামনে আসে, তখন আমি চোখে যখন এগুলো দেখেছি, মানুষের বেঁচে থাকার যে আকুতি, আমি নিজেকে সংবরণ করতে পারি না। আমার অভিমান, আমার কষ্ট তখন সব একাকার হয়ে যায়। যাই হোক, আপনারা যখন সহ্য করতে পারেন না আপনাদের জুলাই নিয়ে কিছু কইলে, মানে আমারও জুলাই তো কিছুটা হলেও, তো ওনারা 71 নিয়ে বললে ওনারা সহ্য করবে কেন? আপনারা ঠেকাইছেন, বলছেন যে 71 নিয়ে। ওনার কাছে তো ভাই 32 নম্বর শেখ মুজিবের পূজার কেন্দ্র না, ওনার কাছে 32 নম্বর ইতিহাসের একটা দলিল। সেটা যখন ভাঙে আপনারা ওইখানে গিয়ে নাচানাচি করেন, আপনাদের আদর্শে হয়তো তার কাছে আপনার পছন্দ নাও হতে পারে। বাংলাদেশের বহু মানুষ আছে, তাদের কাছে মনে হয় এটা ঠিক হয় নাই। বহু মানুষ আছে, আমি দিব্যি দিয়ে বলতে পারি আপনাদের ক্যাবিনেটে এরকম লোক আছে, বর্তমান যে ক্যাবিনেট আছে সেখানেও লোক আছে। আপনি বলেন 32 নম্বর ভাঙা হয়েছে, একটা ক্যাবিনেট মেম্বার বলুক ফেসবুকে যে হ্যাঁ এটা 32 নম্বর ভাঙা হয়েছে, এর আমি সমর্থন করি, এই ভাঙা হয়েছিল, খুব ভালো করে ভাঙা হয়েছে, আরও ভাঙা হোক, বলুক দেখি একটা মানুষ এটা এন্ডোর্স করে কিনা। একটা মানুষ। ঠিক আছে, আপনি মূর্তি ভাঙছেন, ওইটা আমার কোনো বিষয় না। মূর্তি দিয়ে কোনো দিন কাউকে টিকায় রাখা যায় না। সাদ্দাম হোসেন সেই ইরাক ওয়ারের আমেরিকার সাথে যুদ্ধ করছে, আর বাংলাদেশের 90 সালের হওয়া হাজার হাজার শিশুর নাম হচ্ছে সাদ্দাম হোসেন। এটা তো ওইভাবে হয় না রে ভাই। বাংলাদেশে যে সাদ্দাম হোসেন, যে ধরেন যেই ছাত্রলীগের যে সভাপতি, এর নাম আপনি যে খোঁজ নিয়ে দেখেন, এই সাদ্দাম হোসেনের নামেই রাখা হয়েছে। এইটা হচ্ছে একটা প্রোফাইলিক ফিগার, তাকে আপনি চাইলেই আপনি শেষ করে দিতে পারেন না। এখন আপনি যখন শেষ করে দিতে চান, আপনি যখন এভাবে গালাগালি করেন, আপনি যখন মুক্তিযুদ্ধ কিনে, তখন তো উনি তো কষ্ট পায়। ওনার বয়স আর আমার বয়স তো এক না। ওনার চিন্তা হতে পারে সেকেলে, কিন্তু এটা তো ওনার চিন্তা। আমার চিন্তা ওনার উপর আমি বসাই দিতে পারবো কেমনে? কালকে যে তৌহিদুর রহমানের মতো বলছে যে আপনার মুখের কথা আমার মুখে চাপাই দিবেন না, আপনি সেটা করতেছেন কেন? তার মানে যেই মুহূর্তে আজকে সকালবেলা খবর পেলাম, যে আমি গতকাল যখন ওনাকে শোকজ করছে, এটা করছে, দ্যাটস এ ভেরি নর্মাল প্রসেস, দ্যাট শুড বি ডান। কারণ যদি কোনো সমস্যা থাকে বলবে, আমাকে বলেন। আমি যখন দেখি তার বাসার সামনে গিয়ে উদ্ভ্রান্ত অসভ্য অশ্লীল ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় শেখ হাসিনার দুঃসহ শাসন আমলে যেভাবে বাংলাদেশের শিক্ষকদেরকে প্রকাশ্যে দিবালোকে আক্রমণ করা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাহবুবুল্লাহকে যেভাবে মারা হতো, বা জার্মানিতে গেলে প্রফেসর আলী রিয়াজের উপরে যেরকম শকুনের মতো হামলে পড়েছিল, ঠিক একই রকম মনে হয় আমার কাছে।
এই কারণে আমি জেনে বুঝে ফজলুর রহমান সাহেবের পক্ষ নিয়েছি। আপনাদের যদি আমাকে ত্যাগ করার প্রশ্ন থাকে ত্যাগ করেন, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি আর কখনো ওই শাসন, ওই হাসিনার আমল দেখতে চাই না। ওই হাসিনার মতো করে বাংলাদেশে আবারও আপনাদের ভিন্ন মতকে দমন করা, ওই ভিন্ন মতকে দমন করার নামে আপনার যা ইচ্ছা চাপিয়ে দেওয়া, আর মব সৃষ্টি করে মানুষকে হত্যা করা, মানুষকে হুমকি দেওয়া, হুমকির ভেতরে রাখা, নাও। আপনার যদি আদর্শ হয়ে থাকে, যদি আপনার কোথায় সেই জুলাই চেতনাকে ধারণ করতে পারে, তাদেরকে আপনি সঙ্গবদ্ধ করুন। আপনি 47, 71 এই বিতর্কে নিয়ে এসে বাংলাদেশে নতুন করে যোগেন মণ্ডলের আদর্শকে ধারণ করে বাংলাদেশের ইতিহাসকে আপনার মতো করে রিরাইট করে সবাইকে খাওয়াইতে চাইবেন, আর সেটা না খাইলে আপনি আপনার ফ্যাসিস্টদের দোসর বানাবেন। সরি ডিয়ার, আপনারা কোনো বাইবেল কিংবা কোরআন না। আর আই এম নট গোয়িং টু রিড ইউ। I am with Fazlur Rahman. Khuda Hafiz.